হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য স্টোরি টেলার গার্ল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি সুমাইয়া সাদিক আবার চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরো একটি গল্প নিয়ে, এবং আমাদের আজকের আয়োজনে থাকছে সত্যজিৎ রায়ের একটি গল্প। আমাদের আজকের গল্পের নাম দুই ম্যাজিশিয়ান। ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১। সুরপতি ট্রাঙ্কগুলো গুনে নিয়ে অ্যাসিস্ট্যান্ট অনিলের দিকে ফিরে বললে, ঠিক আছে, দাও, গাড়ি পাঠিয়ে দাও সব ব্রেক ভ্যানে। আর মাত্র ২৫ মিনিট। অনিল বলল, আপনার গাড়িও ঠিক আছে স্যার, কুপে দুটো বাড়তি আপনার নামে নেওয়া আছে, কোনো অসুবিধা হবে না। তারপর মুচকি হেসে বলল, গার্ড সাহেবও আপনার একজন ভক্ত, নিউ এম্পায়ারে দেখেছেন আপনার শো। এই যে স্যার, আসুন এদিকে। গার্ড বীরেন বক্সি মশাই একগাল হেসে এগিয়ে এসে তার ডান হাতখানা সুরপতির দিকে বাড়িয়ে দিলেন। আসুন স্যার, যে হাতের সাফাই দেখে এত আনন্দ পেয়েছি, সে হাত একবারটি শেক করে নিজেকে কৃতার্থ করি। সুরপতি মণ্ডলের ১১টি ট্রাঙ্কের যে কোনো একটির দিকে চাইলেই তার পরিচয় পাওয়া যায়। মন্ডলস মিরাকলস কথাটা পরিষ্কার বড় বড় অক্ষরে লেখা প্রতিটি ট্রাঙ্কের পাশে এবং ঢাকনার ওপর। এর বেশি আর পরিচয়ের দরকার নেই, কারণ ঠিক ২ মাস আগেই কলকাতার নিউ এম্পায়ার থিয়েটারে মণ্ডলের জাদুবিদ্যার প্রমাণ পেয়ে দর্শক বারবার করধ্বনি করে তাদের ভাবা জানিয়েছে। খবরের কাগজেও প্রশংসা হয়েছে প্রচুর। ১ সপ্তাহের প্রোগ্রাম ভিড়ের ঠেলায় চলেছে ৪ সপ্তাহ। তাও যেন লোকের আশ মেটেনি। থিয়েটারের কর্তৃপক্ষের অনুরোধেই মণ্ডলকে কথা দিতে হয়েছে যে বড়দিনের ছুটিতে আবার শো করবে সে। কোনো অসুবিধা হলে বলবেন স্যার। গার্ড সাহেব সুরপতিকে তার কামরায় তুলে দিলেন। সুরপতি এদিকে ওদিকে দেখে নিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। বেশ কামরা। আচ্ছা স্যার, তাহলে অনেক ধন্যবাদ। গার্ড চলে যাবার পর সুরপতি তার বেঞ্চের কোণে জানালার পাশটায় ঠেস দিয়ে বসে পকেট থেকে এক প্যাকেট সিগারেট বার করলো। এই বোধ হয় তার বিজয় অভিযানের শুরু। উত্তরপ্রদেশ, দিল্লি, আগ্রা, এলাহাবাদ, কাশী, লখনৌ, এ যাত্রা এ কটি। তারপর আরো কত প্রদেশ পড়ে আছে, কত নগর, কত উপনগর। আর শুধু কি ভারতবর্ষই, তার বাইরেও তো জগৎ রয়েছে একটা বিরাট বিস্তীর্ণ জগৎ। বাঙালি বলে কি আর অ্যাম্বিশন নেই? সুরপতি দেখিয়ে দেবে। এককালে যে দেশের জাদুকর হুডিনির কথা পড়ে তার গায়ে কাটা দিত, সেই আমেরিকা পর্যন্ত ছড়িয়ে পড়বে তার খ্যাতি। বাংলার ছেলের দৌড় কতখানি তা সে প্রমাণ করবে বিশ্বের লোকের কাছে। যাক না কটা বছর, এই তো সবে শুরু। অনিল হাঁপাতে হাঁপাতে এসে বলল, সব ঠিক আছে স্যার, এভরিথিং। তালাগুলো চেক করে নিয়েছো তো? হ্যাঁ স্যার। গুড। আমি দুটো বগি পরেই আছি। লাইন ক্লিয়ার দিয়েছে? এই তো দিল বলে। আমি চলি। বর্ধমানে চা খাবেন কি? বলে মন্দ হয় না, আমি নিয়ে আসবো ক্ষণ। অনিল চলে গেল। সুরপতি সিগারেটটা ধরিয়ে জানালার বাইরে দৃষ্টি নিক্ষেপ করলো। প্ল্যাটফর্ম দিয়ে কুলি, যাত্রী, ফেরিওয়ালার দুমুখ কলমুখর স্রোত বয়ে চলেছে। সুরপতি সেদিকে দেখতে দেখতে কেমন অন্যমনস্ক হয়ে গেল। তার দৃষ্টি ঝাপসা হয়ে এলো, স্টেশনের কোলাহল মিলিয়ে এলো। মনটা তার চলে গেল অনেক দূরে, অনেক পেছনে। এখন তার বয়স ৩৩, তখন ৭ কি ৮। দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম পাঁচপুকুর। শরতের এক শান্ত দুপুর। এক বুড়ি চটের থলি নিয়ে বসেছে বটতলায় মতি মুদির দোকানের ঠিক সামনে। তাকে ঘিরে ছেলেবুড়োর ভিড়। কত বয়স বুড়ির? ৬০ও হতে পারে, ৯০ও হতে পারে। তোবড়ানো গালে অজস্র হিজিবিজি বলিরেখা। হাসলেই সংখ্যায় দ্বিগুণ হয়ে যাচ্ছে। আর ফোকলা দাঁতের ফাঁক দিয়ে কথার খই ফুটছে। ভানুমতির খেল। ভানুমতির খেল দেখিয়েছিল বুড়ি, সেই প্রথম আর সেই শেষ। কিন্তু যা দেখেছিল তা সুরপতি কোনোদিনও ভুলেনি, ভুলবেও না। তার নিজের ঠাকুমার বয়স তো ৬৫। সূচে সুতো পরাতে গেলে সর্বাঙ্গ ঠকঠক করে কাঁপে। আর ওই বুড়ির কোকড়ানো হাতে এত জাদু। চোখের সামনে, নাকের সামনে, হাত দু হাতের মধ্যে জিনিসপত্র সব ফুসমন্তরে উধাও করে দিচ্ছে। আর পরক্ষণে ফুসমন্তরে বার করে দিচ্ছে টাকা, মার্বেল, লাট্টু, সুপুরি, পেয়ারা। কালু কাকার কাছ থেকে একটা টাকা নিয়ে বুড়ি ভ্যানিশ করে দিলে তাতে কাকার কি রাগ আর তম্বি।
তারপর খিলখিল হাসি হেসে বুড়ি যখন আবার সেটি বার করে ফেরত দিল, তখন কাকার চোখ ছানা বড়া। সুরপতির বেশ কিছুদিন ভালো করে ঘুম হয়নি এই ম্যাজিক দেখে। আর তারপর যখন ঘুমিয়েছে, তখন নাকি মাস কয়েক ধরে মাঝে মাঝে ঘুমের মধ্যে ম্যাজিক ম্যাজিক বলে চেঁচিয়ে উঠেছে। এরপরে গায়ে যখনই মেলা টেলা বসেছে, সুরপতি ম্যাজিক দেখার আশায় ধাওয়া করেছে সেখানে, কিন্তু তেমন অবাক করা কিছুই তার চোখে পড়েনি। 16 বছর বয়সে সুরপতি চলে আসে কলকাতার বিপ্রদাস স্ট্রিটে কাকার বাড়িতে থেকে ইন্টারমিডিয়েট পড়বে বলে। কলেজের বইয়ের সঙ্গে পড়া চলছিল ম্যাজিকের বই। কলকাতায় আসার 2-1 মাসের মধ্যেই সুরপতি সেসব বই কিনে নিয়েছিল। আর কেনার কিছুদিনের মধ্যেই বইয়ের সব ম্যাজিকই তার শেখা হয়ে গিয়েছিল। তাসের প্যাকেট কিনতে হয়েছিল অনেকগুলো। ঘন্টার পর ঘন্টা তার সাথে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ম্যাজিক অভ্যাস করতে হয়েছিল তাকে। কলেজের সরস্বতী পুজোয়, বন্ধু বান্ধবের জন্মদিন টন্মদিনে সুরপতি এসব ম্যাজিক মাঝে মাঝে দেখাতো। সে যখন সেকেন্ড ইয়ারে পড়ে, তখন তার বন্ধু গৌতমের বোনের বিয়েতে তার নেমন্তন্ন হয়। সুরপতির ম্যাজিক শেখার ইতিহাসে এটা একটা স্মরণীয় দিন, কারণ এই বিয়ে বাড়িতেই তার প্রথম দেখা হয় ত্রিপুরা বাবুর সঙ্গে। কুইনহো স্ট্রিটের বিরাট বিরাট বাড়ির পেছনে মাঠে শামিয়ানা পড়েছে। তারই এক কোণে একটা ফরাসে অতিথি অভ্যাগত পরিবেষ্টিত হয়ে বসে আছেন ত্রিপুরাচরণ মল্লিক। হঠাৎ দেখলে নেহাত নগণ্য লোক বলেই মনে হয়। বছর 48 বয়স, কোকড়ানো টেই কাটা চুল, হাসি হাসি মুখ, ঠোঁটের দুকোণে পানের দাগ। রাস্তায় ঘাটে এরকম কত লোক দেখা যায় তার ইয়ত্তা নেই। কিন্তু তার ঠিক সামনেই ফরাসের ওপর যে কাণ্ডটা ঘটছে সেটা দেখলে লোকটি সম্বন্ধে মত পাল্টাতে হয়। সুরপতি প্রথমে নিজের চোখকে বিশ্বাসই করতে পারেনি। একটা রূপোর আধুলি গড়িয়ে গড়িয়ে 3 হাত দূরে রাখা একটি সোনার আংটির কাছে গেল। তারপর আংটিটাকে সঙ্গে নিয়ে আবার গড়গড়িয়ে ত্রিপুরা বাবুর কাছেই ফিরে এলো। সুরপতি এতই হতভম্ব যে তার হাততালি দেওয়ার সামর্থ্য নেই। এদিকে পর মুহূর্তেই আবার আরেক তাজ্জব জাদু। গৌতমের জ্যাঠামশাই ম্যাজিক দেখতে দেখতে চুরুট ধরাতে গিয়ে তার দেশলাইয়ের কাঠি সব বাক্স থেকে মাটিতে ফেলে দিলেন। তাকে উপর হতে দেখে ত্রিপুরা বাবু বললেন, আপনি আর কষ্ট করে ওগুলো তুলছেন কেন স্যার? আমাকে দিন, আমি তুলে দিচ্ছি। তারপর কাঠিগুলো ফরাসের এক কোণে স্তূপ করে রেখে নিজের বাঁ হাতে বাক্সটা নিয়ে ত্রিপুরা বাবু ডাকতে লাগলেন, আহ তু তু তু, আহ আহ আহ। আর কাঠিগুলো ঠিক পোষা বিড়াল কুকুরের মতোই সঙ্গে সঙ্গে একে একে গুটি গুটি এসে বক্সের ভেতর ঢুকে যেতে লাগলো। সেই রাত্রে খাওয়া দাওয়ার পর সুরপতি ভদ্রলোককে একটু একা পেয়ে তার সঙ্গে আলাপ করে। সুরপতির ম্যাজিকে আগ্রহ দেখে ভদ্রলোক খুবই অবাক হন। বলেন, বাঙালিরা ম্যাজিক দেখেই খালাস, দেখাবার লোক তো কই বড় একটা দেখি না। তোমার এদিকে ইন্টারেস্ট আছে দেখে আমি সত্যি অবাক হচ্ছি। এর 2 দিন পরেই সুরপতি ত্রিপুরা বাবুর বাড়ি যায়। বাড়ি বললে ভুল হবে, মির্জাপুর স্ট্রিটের একটি মেস বাড়ির একটা জীর্ণ ছোট্ট ঘর। অভাব অনটনের এমন স্পষ্ট চেহারা সুরপতি আর দেখেনি। ভদ্রলোক সুরপতিকে তার জীবিকার কথা বলেছিলেন। 50 টাকা করে ম্যাজিক দেখানোর ফি তার। মাসে 2টো করে বায়না জোটে কিনা সন্দেহ। চেষ্টায় হয়তো আরো কিছু একটা হতে পারত, কিন্তু সুরপতি বুঝেছিল ভদ্রলোকের সে চেষ্টাই নেই। এত গুণী লোকের এমন অ্যাম্বিশনের অভাব হতে পারে সুরপতি তা ভাবতে পারেনি। এর উল্লেখ করাতে ভদ্রলোক বললেন, কি হবে, ভালো জিনিসের কদর করবে কেউ এ পুরা দেশে? কটা লোক সত্যিকারের আর্ট বোঝে? হাঁটি আর মেকির তফাৎ কটা লোক ধরতে পারে? সেদিন যে বিয়ের আসরে ম্যাজিকের তুমি এত তারিফ করলে, কই আর তো কেউ করলো না। যেই খবর এলো পাত পড়েছে, সব সুর করে চলে গেল ম্যাজিক ছেড়ে পেট পুজো করতে। সুরপতি কয়েকজন আত্মীয় বন্ধুর বাড়িতে অনুষ্ঠানে ত্রিপুরা বাবুকে ম্যাজিকের বন্দোবস্ত করে দিলেন। কিছুটা কৃতজ্ঞতা এবং বেশিটাই একটা স্বাভাবিক স্নেহবশত ত্রিপুরা বাবু সুরপতিকে তার ম্যাজিক শেখাতে রাজি হয়েছিলেন। সুরপতি টাকার কথা তোলাতে তিনি তীব্র আপত্তি করেন। বলেন, তুমি ও কথা তুলো না, আমার একজন উত্তরাধিকারী হলো, এইটাই বড় কথা। তোমার যখন অত শখ, এত উৎসাহ, তখন আমি শেখাবো, তবে তাড়াহুড়ো করো না। এটা একটা সাধনা, তাড়াহুড়োয় কিচ্ছু হবে না। ভালো করে শিখে নিলে একটা সৃষ্টির আনন্দ পাবে। বেশি টাকা বা খ্যাতির আশা করো না। অবশ্যই আমার দুর্দশা তোমার কোনোদিনই হবে না, কারণ তোমার মধ্যে অ্যাম্বিশন আছে, আমার নেই। সুরপতি ভয়ে ভয়ে জিজ্ঞেস করেছিল, সব ম্যাজিক শেখাবেন তো? ওই আধুলি আর আংটির ম্যাজিকটাও শেখাবেন তো? সুরপতি হেসে বলেছিলেন, ধাপে ধাপে উঠতে হবে।
ব্যস্ত হইও না, লেগে থাকো, সাধনা চাই। এসব পুরাকালের জিনিস। মানুষের মনে যখন সত্যিকারের জোর ছিল, একাগ্রতা ছিল, তখন উদ্ভব হয় এসব ম্যাজিকের। আজকের মানুষের পক্ষে মনকে সে স্তরে নিয়ে যাওয়া সহজ নয়। আমরা আমার কত কাঠখড় পোড়াতে হয়েছে জানো। ত্রিপুরাবাবুর কাছে যখন প্রায় 6 মাস তালিম নেওয়া হয়ে গেছে, সেই সময় একটা ব্যাপার ঘটে। একদিন কলেজ যাবার পথে সুরপতি চৌরঙ্গির দিকে লক্ষ্য করলো। চারদিকে দেয়ালে, ল্যাম্পপোস্টে আর বাড়ির গায়ে রঙিন বিজ্ঞাপন পড়েছে, সেফালো দি গ্রেট। কাছে গিয়ে বিজ্ঞাপন পড়ে সুরপতি বুঝলো সেফালো একজন বিখ্যাত ইতালীয় জাদুকর। কলকাতায় আসছেন তার খেলা দেখাতে। সঙ্গে আসছেন সহ জাদুকরী মাদাম পালার্মো। নিউ এম্পায়ারেই 1 টাকার গ্যালারিতে বসে সেফালোর ম্যাজিক দেখেছিল সুরপতি। আশ্চর্য, চোখ ধাঁধানো, মন বাঁধানো সব ম্যাজিক। এতদিন এসব ম্যাজিকের কথা সুরপতি কেবল বইয়ে পড়েছে। চোখের সামনে গোটা গোটা মানুষ ধোঁয়ায় মিলিয়ে যাচ্ছে, আবার আলাদিনের প্রদীপের ভেলকির মতো ধোঁয়ার কুণ্ডলীর ভিতর থেকে বেরিয়ে আসছে। একটি মেয়েকে কাঠের বাক্সের মধ্যে পুরে বাক্সটাকে করাত দিয়ে কেটে আধখানা করে দিলেন সেফালো। আবার 5 মিনিট পরেই মেয়েটি হাসতে হাসতে বেরিয়ে এলো অন্য আরেকটি বাক্সের ভেতর থেকে। তার গায়ে একটি আঁচড়ও নেই। সুরপতির হাতের তেলও সেদিন লাল হয়ে গিয়েছিল হাততালির চোটে। আর সেফালোকে লক্ষ্য করে বারবার অবাক হচ্ছিল সেদিন সুরপতি। লোকটা যেমন জাদুকর তেমনই অভিনেতা। পরনে কালো চকচকে স্যুট, হাতে ম্যাজিক ফোল্ড, মাথায় টপ হ্যাট। সেই হ্যাটের ভেতর থেকে জাদু বলে কি না বার করলেন সেফালো। একবার খালি হ্যাটে হাত ঢুকিয়ে কান ধরে একটা খরগোশ টেনে বার করলেন। বেচারা সবে কান ঝাড়া শেষ করেছে, এমন সময় বেরোলো পায়রা। 1, 2, 3, 4 ফরফর করে স্টেজের চারদিকে ঘুরে বেড়াতে লাগলো ম্যাজিক পায়রারা। ওদিকে সেফালো ততক্ষণে সেই একই হ্যাটের ভেতর থেকে চকলেট বের করে দর্শকদের মধ্যে ছুড়ে ছুড়ে দিচ্ছেন। আর এর সবকিছুর সঙ্গে চলছে সেফালোর কথা, যাকে বলে কথার তুবড়ি। সুরপতি বইয়ে পড়েছিল যে একে বলে প্যাটার। এই প্যাটার হলো ম্যাজিশিয়ানদের একটি প্রধান অবলম্বন। দর্শক যখন একটা প্যাটারের স্রোতে নাকানি চোবানি খাচ্ছেন, ম্যাজিশিয়ান সেই ফাঁকে হাত সাফাইয়ের আসল কাজগুলো সেরে নিচ্ছেন। কিন্তু এর আশ্চর্য ব্যতিক্রম হলেন মাদাম পালার্মো। তার মুখে একটি কথা নেই, নির্বাক কলের পুতুলের মতো খেলা দেখিয়ে গেলেন তিনি। তাহলে তার হাত সাফাইগুলো হয় কোন ফাঁকে? এর উত্তরও সুরপতি পরে জেনেছিলেন। স্টেজে এমন ম্যাজিক দেখানো সম্ভব যাতে হাত সাফাইয়ের কোনো প্রয়োজন হয় না। সেসব ম্যাজিক নির্ভর করে কেবল যন্ত্রের কারসাজির ওপর, এবং সেসব যন্ত্র চালানোর জন্য স্টেজের কালো পর্দার পিছনে লোক থাকে। মানুষকে দুভাগে ভাগ করে কেটে আবার জুড়ে দেওয়া হয়, বা ধোঁয়ার ভিতর অদৃশ্য করে দেওয়া হয়। এই সবই কলকবজার ব্যাপার। তোমার যদি পয়সা থাকে, তুমিও সেসব কলকবজা কিনে বা তৈরি করিয়েই সেসব ম্যাজিক দেখাতে পারো। অবশ্যই ম্যাজিক গুলো জমিয়ে রসিয়ে সাজ পোশাকের বাহারে চিত্তাকর্ষক করে দেখানোর মধ্যেও একটা বাহাদুরি আছে, আর্ট আছে। সবাই সে আর্ট জানা নেই, কাজে পয়সা থাকলেই বড় ম্যাজিশিয়ান হওয়া যায় না। সবাই কি আর? সুরপতির স্মৃতিজাল হঠাৎ ছিন্ন ভিন্ন হয়ে গেল। ট্রেনটা একটা প্রকাণ্ড ঝাঁকুনি দিয়ে প্ল্যাটফর্ম ছেড়েছে, আর ঠিক সেই মুহূর্তে এক হ্যাচকা টান দিয়ে দরজা খুলে কামরার মধ্যে ঢুকেছে। এ কি? সুরপতি হা হা করে উঠে বাধা দিতে গিয়ে থেমে গেল। এই যে সেই ত্রিপুরা বাবু, ত্রিপুরাচরণ মল্লিক। এরকম অভিজ্ঞতা সুরপতির আরো কয়েকবার হয়েছে। একজন পরিচিত লোকের সঙ্গে হয়তো অনেক কাল দেখা নেই, হঠাৎ একদিন তার কথা মনে পড়লো বা তার বিষয়ে আলোচনা হলো, আর পর মুহূর্তেই সশরীরে সেই লোক এসে হাজির। কিন্তু তাও সুরপতির মনে হলো যে ত্রিপুরা বাবুর আজকের এই আবির্ভাবটা যেন আগের সব ঘটনাকে ম্লান করে দিয়েছে। সুরপতি কয়েক মুহূর্ত কোনো কথাই বলতে পারলো না। ত্রিপুরা বাবুর ধুতির খুঁট দিয়ে কপালের ঘাম মুছে হাতের একটা পোটলা মেঝেতে রেখে সুরপতির বেঞ্চের বিপরীতের কোণটাতে বসলেন। তারপর সুরপতির দিকে চেয়ে একটু হেসে বললেন, অবাক লাগছে না? সুরপতি কোনো রকমে ঢোক গিলে বলল, ও অবাক মানে, প্রথমত আপনি যে বেঁচে আছেন তাই আমার ধারণা ছিল না। কিরকম? আমি আমার বিয়ে পরীক্ষার কিছুদিন পরেই আপনার মেসে যাই, গিয়ে দেখি তালা বন্ধ। ম্যানেজার বাবু, নাম ভুলে গেছি, বললেন যে আপনি কি গাড়ি চাপা পড়ে। ত্রিপুরা বাবু হো হো করে হেসে উঠলেন, বললেন,
এরকম হলে তো বেঁচেই যেতাম, অনেক ভাবনা চিন্তা থেকে রেহাই পেতাম। সুরপতি বলল, আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি কিছুদিন আগে আপনার কথা ভাবছিলাম। বলো কি? ত্রিপুরাবাবুর চোখে মুখে যেন একটা বিষাদের ছায়া পড়ল। আমার কথা ভাবছিলে? এখনো ভাবা হয় আমার কথা? শুনে আশ্চর্য হলাম। সুরপতি জিভ কাটল। এটা আপনি কি বলছেন ত্রিপুরা বাবু? আমি কি অত সহজে ভুলি? আমার হাতে খড়ি যে আপনার হাতেই। আজ বিশেষ করে পুরোনো দিনগুলোর কথা মনে পড়ছিল। আজ বাইরে যাচ্ছি শো দিতে, এই প্রথম বাংলার বাইরে। আমি যে এখন পেশাদারি ম্যাজিশিয়ান তা আপনি জানেন কি? ত্রিপুরা বাবু মাথা নাড়লেন। জানি, সব জানি। সব জেনে শুনেই তোমার সঙ্গে দেখা করব বলেই আজ এসেছি। এই 12 বছর তুমি কি করেছো না করেছো, কিভাবে তুমি বড় হয়েছো, এ অবস্থায় এসে পৌঁছেছো, এর কোনোটাই আমার অজানা নেই। সেদিন নিউ এম্পায়ারে ছিলাম আমি, প্রথম দিন, একেবারে পিছনের বেঞ্চিতে। সবাই তোমার কলা কৌশল কেমন অ্যাপ্রিসিয়েট করলো তা দেখলাম। কিছুটা গর্ব হচ্ছিল বটেই, কিন্তু ত্রিপুরাবাবু থেমে গেলেন। সুরপতিও কিছু বলার খুঁজে পেল না। কি বা বলবে সে? ত্রিপুরাবাবু যদি কিছুটা ক্ষুণ্ণ বোধ করেন তাহলে তাকে দোষ দেয়া যায় না। সত্যি উনি গোড়াপত্তনটা না করিয়ে দিলে সুরপতির আজ এতটা উন্নতি হতো না। আর তার প্রতিদানে সুরপতি কি বা করেছে? বরং উল্টো ওই 12 বছরের ক্রমশ তার মন থেকে ত্রিপুরাবাবুর স্মৃতি মুছে এসেছে। তার প্রতি কৃতজ্ঞতার ভাবটাও যেন কমে এসেছে। ত্রিপুরাবাবু আবার শুরু করলেন। গর্ব আমার হয়েছিল তোমার সেদিনের সাকসেস দেখে, কিন্তু তার সঙ্গে আফসোসও ছিল। কেন জানো? তুমি যে রাস্তা বেছে নিয়েছো সেটা খাঁটি ম্যাজিকের রাস্তা নয়। তোমার ব্যাপারটা অনেকখানি লোক ভুলানো রং তামাশা, অনেকখানি যন্ত্রের কৌশল। তোমার নিজের কৌশল নয়। অথচ আমার ম্যাজিক মনে আছে তোমার। সুরপতি ভোলেনি, কিন্তু সেই সঙ্গে এও মনে হচ্ছিল তার যে ত্রিপুরা বাবু যেন তার সেরা ম্যাজিক গুলো তাকে শেখাতে দ্বিধা বোধ করতেন। তিনি বলতেন এখনো সময় লাগবে। সেই সময় আর কোনোদিনও আসেনি। তার আগেই এসে পড়লো সেফাল্লো। সেফালোর জায়গায় নিজেকে কল্পনা করে সে অনেক স্বপ্নজাল বনে দেশে দেশে ম্যাজিক দেখিয়ে রোজগার করবে, নাম করবে, লোককে আনন্দ দেবে, লোকের হাততালি পাবে, বাবা পাবে। ত্রিপুরা বাবু অন্যমনস্ক ভাবে জানালা দিয়ে বাইরে চেয়ে আছেন। সুরপতি তাকে একবার ভালো করে দেখলো। ভদ্রলোককে সত্যি দুস্থ বলে মনে হচ্ছে। মাথার চুল প্রায় সমস্ত পেকে গেছে, গালের চামড়া আলগা হয়ে এসেছে, চোখ ঢুকে গেছে কোটরের ভিতরে, কিন্তু চোখের দৃষ্টি কি ম্লান হয়েছে কিছু? মনে তো হয় না। আশ্চর্য তীক্ষ্ণ চাহনি ভদ্রলোকের। ত্রিপুরাবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, অবশ্য তুমি কেন এ পথ বেছে নিয়েছো জানি। আমি জানি তুমি বিশ্বাস করো, হয়তো আমি তার জন্য কিছুই দায়ী যে খাঁটি জিনিসের কদর নেই। স্টেজে ম্যাজিক চালাতে গেলে একটু চটক চাই, চাকচিক্য চাই, তাই নয় কি? সুরপতি অস্বীকার করলো না। সেফাল্লো দেখার পর থেকেই তার এই ধারণা হয়েছিল। কিন্তু জাঁকজমক মানে কি খারাপ? আজকাল দিনকাল বদলেছে। বিয়ের আসরে ফরাসের ওপর বসে ম্যাজিক দেখিয়ে কি বা রোজগার করবে তুমি? আর কেই বা জানবে তোমার নাম? ত্রিপুরাবাবুর অবস্থাটা তো সে নিজের চোখেই দেখেছে। খাঁটি ম্যাজিক দেখাতে গিয়ে যদি মানুষের পেট না চলে তো সে ম্যাজিকের সার্থকতা কোথায়? সুরপতি ত্রিপুরাবাবুকে সেফালোর কথা বলল। যে জিনিস হাজার হাজার দর্শক দেখে আনন্দ পাচ্ছে, তারিফ করছে, তার কি কোনো সার্থকতা নেই? খাঁটি ম্যাজিক তো সুরপতি অশ্রদ্ধা করছে না, কিন্তু সে পথে কোনো ভবিষ্যৎ নেই, তাই সুরপতি এই পথ বেছে নিয়েছে। ত্রিপুরাবাবু হঠাৎ যেন উত্তেজিত হয়ে উঠলেন। বেঞ্চির ওপর পা তুলে দিয়ে তিনি সুরপতির দিকে ঝুঁকে পড়লেন। শোনো সুরপতি, তুমি যদি সত্যি বুঝতে পারতে আসল ম্যাজিক কি জিনিস, তাহলে তুমি নকলের পেছনে ধাওয়া করতে না। হাত সাফাই তো ওর শুধু একটা মাত্র অঙ্গ। অবশ্যই তারও যে কত শ্রেণী বিভাগ আছে তার শেষ নেই। যোগক্রিয়ার মতো সেসব সাফাই মাসের পর মাস, বছরের পর বছর অভ্যাস করতে হয়। কিন্তু এছাড়াও তো আরো কত কি আছে। হিপনোটিজম, কেবল চোখের চাহনি জোরে মানুষকে সম্পূর্ণ তোমার বশে এনে ফেলতে পারবে। এমন বশ করবে সে তোমার হাতের কাদা হয়ে যাবে। তারপর ক্লিয়ার ভয়েন্স বা টেলিপ্যাথি বা থট রিডিং,
অপরের চিন্তার জগতে তুমি আবার চলাফেরা করতে পারবে। একজনের নাড়ি টিপে বলে দেবে সে কি ভাবছে। তেমন তেমন শেখা হয়ে গেলে পরে তাকে স্পর্শও করতে হবে না। কেবল মিনিট খানেক তার চোখের দিকে চেয়ে থাকলেই তার মনের কথা, পেটের কথা সব জেনে ফেলবে। এসব কি ম্যাজিক? জগতের সব সেরা ম্যাজিকের মূল হচ্ছে এইসব জিনিস। এতে কলকব্জার কোনো ব্যাপারই নেই, আছে শুধু সাধনা, নিষ্ঠা, একাগ্রতা। ত্রিপুরাবাবু দম নেবার জন্য থামলেন। ট্রেনের শব্দের জন্য তাকে গলা উঁচিয়ে কথা বলতে হচ্ছিল। তাতে বোধ হয় তিনি আরো ক্লান্ত হয়ে পড়েছিলেন। এবারে তিনি সুরপতির দিকে আরো এগিয়ে এসে বললেন, আমি তোমাকে এর সবকিছুই শেখাতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো গ্রাহ্য করলে না। তোমার তর সইল না। একজন বিদেশি বুজরুকের বাইরের জাঁকজমক তোমার মাথা ঘুরিয়ে দিল। আসল পথ ছেড়ে যে পথে চট করে অর্থ হয়, খ্যাতি হয়, সেই পথে চলে গেলে তুমি। সুরপতি নির্বাক। সত্যি করে এর কোনো অভিযোগেরই প্রতিবাদ সে করতে পারে না। ত্রিপুরাবাবু এবার সুরপতির কাঁধে একটা হাত রেখে গলার স্বর একটু নরম করে বললেন, আমি তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি সুরপতি। আমায় দেখে বুঝেছো কিনা জানি না, আমার অবস্থা খুবই খারাপ। এত জাদু জানি, কিন্তু টাকা করার জাদুটা এখনো অজানা রয়ে গেছে। অ্যাম্বিশনের অভাবে আমার কাল হয়েছে, না হলে কি আর আমার অন্য চিন্তা করতে হয়? আমি এখন মরিয়া হয়েই এসেছি তোমার কাছে সুরপতি। আমি নিজে যে নিজের পায়ে দাঁড়াবো সে শক্তি আর নেই, বয়সও নেই, কিন্তু আমার এটুকু বিশ্বাস আছে যে আমার এই দুর্দিনে তুমি আমাকে কিছুটা স্যাক্রিফাইস করেও সাহায্য করবে। ব্যাস, তারপর আর আমি তোমায় বিরক্ত করব না। সুরপতির মনটা ধাঁধিয়ে উঠল। কি সাহায্য চাইছেন ভদ্রলোক? ত্রিপুরাবাবু বলে চললেন, তোমার কাছে হয়তো প্ল্যানটা একটু রূঢ় বলে মনে হতে পারে, কিন্তু এছাড়া উপায় নেই। মুশকিল হচ্ছে কি, আমার যে শুধু টাকারই প্রয়োজন তা নয়, বুড়ো বয়সে একটা নতুন শখ হয়েছে জানো। একসঙ্গে অনেকগুলো লোকের সামনে আমার সেরা খেলাগুলো একবার দেখাতে ইচ্ছে করছে। হয়তো এই প্রথম এবং এই শেষবার, কিন্তু তাও এই শখটাকে কিছুতেই দমন করতে পারছি না সুরপতি। একটা অজানা আশঙ্কা সুরপতির বুকটাকে কাঁপিয়ে দিল। ত্রিপুরাবাবু এবার তার আসল প্রস্তাবটা পারলেন। লখনৌতে তোমার ম্যাজিক দেখানোর ব্যবস্থা হয়েছে, তুমি সেখানেই যাচ্ছ। ধরো যদি শেষ মুহূর্তে তোমার অসুখ করে, দর্শককে একেবারে হতাশ করে ফিরিয়ে দেবার চেয়ে ধরো যদি তোমার জায়গায় আর কেউ। সুরপতি হকচকিয়ে গেল। ত্রিপুরাবাবু বলেন কি? সত্যি মরিয়া হয়েছেন ভদ্রলোক, না হলে এমন অদ্ভুত প্রস্তাব করেন কি করে? সুরপতি চুপ করে আছে দেখে ত্রিপুরাবাবু বললেন, অনিবার্য কারণ হেতু তোমার বদলে তোমার গুরু ম্যাজিক দেখাবেন, এইভাবেই খবরটা দেবে তুমি। এতে কি লোক খুব হতাশ হবে বলে মনে হয়? আমার তো তা মনে হয় না। আমার দৃঢ় বিশ্বাস যে আমার ম্যাজিক লোকের ভালোই লাগবে। কিন্তু তাও আমি প্রস্তাব করি যে প্রথম দিনের হিসেবে তোমার যা টাকা পাওনা হতো তার অর্ধেক তুমিই পাবে। তাতে আমার ভাগে যা থাকবে তাতে আমার চলে যাবে। তারপর তুমি যেমন চলছো তেমন চলো। আমি আর তোমাকে বিরক্ত করব না। কেবল এই একদিনে যেটুকু তোমাকে করে দিতেই হবে সুরপতি। কেবল এই একদিনের সুযোগটুকু তোমাকে করে দিতেই হবে সুরপতি। সুরপতির মাথা গরম হয়ে উঠেছে। অসম্ভব। আপনি কি বলছেন আপনি নিজেই বুঝতে পারছেন না ত্রিপুরা বাবু। বাংলার বাইরে এই আমার প্রথম প্রদর্শনী। লখনৌয়ের শো এর উপর কত কিছু নির্ভর করছে তা আপনি বুঝতে পারছেন না। আমার কেরিয়ারের গোড়াতেই আমি একটা মিথ্যের আশ্রয় নেব? কি করে ভাবলেন আপনি এমন কথা? ত্রিপুরা বাবু স্থির দৃষ্টিতে সুরপতির দিকে চেয়ে রইলেন কিছুক্ষণ। তারপর ট্রেনের শব্দের উপর দিয়ে তার ধীর সংযত কণ্ঠস্বর সুরপতির কানে ভেসে এলো, এই আধুলিয়ার আংটির ম্যাজিকের উপর তোমার এখনো লোভ আছে কি? সুরপতি চমকে উঠল। কিন্তু ত্রিপুরা বাবুর চাহনিতে কোনো পরিবর্তন নেই। কেন? ত্রিপুরা বাবু মৃদু হেসে বললেন, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও তাহলে আমি তোমার ম্যাজিকটা শিখিয়ে দেব। যদি এখন কথা দাও তো এখনই, আর যদি না দাও। হুইসলের একটা বিকট শব্দ করে একটা হাওড়াগামী ট্রেন সুরপতিদের ট্রেনের পাশ দিয়ে বেরিয়ে গেল। তার কামরার আলোয় ত্রিপুরা বাবুর চোখ বারবার ধক ধক করে জ্বলে উঠল। আলো আর শব্দ মিলিয়ে গেলে পর সুরপতি জিজ্ঞেস করলো,
আর যদি রাজি না হই, তাহলে ফল ভালো হবে না সুরপতি। তোমার একটা কথা জানা দরকার, আমি যদি দর্শকের মধ্যে উপস্থিত থাকি, তাহলে ইচ্ছে করলে আমি যে কোনো জাদুকরকে অপদস্থ, নাকাল, এমনকি একেবারে অকেজো করে দিতে পারি। ত্রিপুরা বাবু তার কোটের পকেট থেকে একজোড়া তাস সুরপতির দিকে এগিয়ে দিলেন। দেখাও তো দেখি তোমার হাত সাফাই। কঠিন কিছু না, একেবারে প্রাথমিক সাফাই। পেছনের এই গোলামটা সামনের এই তিরির উপর নিয়ে এসো দেখি হাতের ঝাঁকানিতে। আয়নার সামনে দাঁড়িয়ে 16 বছর বয়সে সুরপতির এই সাফাইটা আয়ত্ত করতে লেগেছিল মাত্র 7 দিন। আর আজ সুরপতি তাস হাতে নিয়ে দেখলো তার আঙুল অবশ হয়ে আসছে। শুধু আঙুল নয়, আঙুল, কবজি, কনুই, একেবারে পুরো হাতটাই অবশ। ঝাপসা চোখে সুরপতি দেখলো ত্রিপুরা বাবুর ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি। এক অমানসিক তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রয়েছেন তিনি সুরপতির চোখের দিকে। সুরপতির কপাল ঘেমে গেল, সর্বাঙ্গে একটা কাঁপুনির লক্ষণ অনুভব করলো সে। এবার বুঝেছ আমার ক্ষমতা? সুরপতির হাত থেকে তাসের প্যাকেটটা আপনা থেকেই পড়ে গেল বেঞ্চির উপরে। ত্রিপুরা বাবু তাসগুলো গোছ করে তুলে নিয়ে গম্ভীর গলায় বললেন, রাজি আছো? সুরপতি অসুস্থ অবশ ভাবটা কেটে গেছে। সে ক্লান্ত ক্ষীণ কণ্ঠে জিজ্ঞাসা করলো, ম্যাজিকটা শেখাবেন তো? ত্রিপুরা বাবু তার ডান হাতের তর্জনী সুরপতির নাকের সামনে তুলে ধরে বললেন, লখনৌয়ের প্রথম শোতে তোমার অসুস্থতা হেতু তোমার পরিবর্তে তোমার গুরু ত্রিপুরাচরণ মল্লিক তার জাদুবিদ্যা প্রদর্শন করবেন, তাই তো? হ্যাঁ, তাই। তুমি তোমার প্রাপ্য টাকার অর্ধেক আমাকে দেবে, ঠিক তো? ঠিক। তবে এসো। সুরপতি পকেট হাতড়ে একটা আধুলি আর নিজের আঙুল থেকে পালা বসানো আংটিটা খুলে ত্রিপুরা বাবুকে দিল। বর্ধমানে গাড়ি থামতে চা নিয়ে তার বসের কামরার সামনে এসে অনিল দেখে সুরপতি ঘুমে অচেতন। অনিল একটু ইতস্তত করে একবার স্যার বলে মৃদু শব্দ করতেই সুরপতি ধর্মড়িয়ে উঠে বসলো। কি কি ব্যাপার? আপনার চা এনেছি স্যার। ডিস্টার্ব করলুম, কিছু মনে করবেন না। কিন্তু সুরপতি উদ্ভ্রান্ত দৃষ্টিতে কামরার এদিক ওদিক দেখতে লাগলো। কি হলো স্যার? ত্রিপুরা বাবু? ত্রিপুরা বাবু? অনিল হতভম্ব। না না, উনি তো সেই 51-এ বাস চাপা পড়ে। কিন্তু আমার আংটি? কোন আংটি স্যার? আপনার পলাটা তো হাতেই রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর? সুরপতি পকেট হাতড়ে হাত দিয়ে একটা আধুলি বার করলো। অনিল লক্ষ্য করলো সুরপতির হাত থরথর করে কাঁপছে। অনিল, ভেতরে এসো তো একবার, চট করে এসো। ওই জানালাগুলো বন্ধ করো তো। হ্যাঁ, এবার দেখো। সুরপতি বেঞ্চির এক মাথায় আংটি আর অন্য মাথায় আধুলিটা রাখলো। তারপর ইষ্টনাম জপ করে যা থাকে কপালে করে স্বপ্নে পাওয়া কৌশল প্রয়োগ করলো আধুলির দিকে তীব্র সংহত দৃষ্টি নিক্ষেপ করে। আধুলিটা বাধ্য ছেলের মতো গড়িয়ে আংটির কাছে গিয়ে সেটাকে সঙ্গে নিয়ে সুরপতির কাছে গড়িয়ে ফিরে এলো। অনিলের হাত থেকে চায়ের পেয়ালাটা পড়ে যেত যদি না সুরপতি অদ্ভুত হাত সাফায়ের বলে সেটাকে পড়ার পূর্ব মুহূর্তেই নিজের হাতে নিয়ে নিত। লখনৌয়ে জাদু প্রদর্শনীর প্রথম দিন পর্দা উঠলে পর সুরপতি মণ্ডল সমবেত দর্শক মণ্ডলীর সামনে উপস্থিত হয়ে তার স্বর্গত জাদুবিদ্যার শিক্ষক ত্রিপুরাচরণ মল্লিকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করল। আজ প্রদর্শনীর শেষ খেলা, যেটাকে সুরপতি খাঁটি দেশি ম্যাজিক বলে আখ্যা দিল, হলো আংটি ও আধুলির খেলা। আপনারা এতক্ষণ শুনছিলেন সত্যজিৎ রায়ের গল্প দুই ম্যাজিশিয়ান। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে, এবং কেমন লেগেছে এবং দ্য স্টোরি টেলার গার্লের অন্যান্য গল্পগুলো কেমন লাগছে আশা করি সেটি আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনাদের যদি কোনো গল্পের অনুরোধ থেকে থাকে যেটা আপনারা দ্য স্টোরি টেলার গার্ল চ্যানেলটি থেকে শুনতে চান, সেটিও আমাকে জানালে আমি অবশ্যই চেষ্টা করব সেই গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর আমি অত্যন্ত দুঃখিত, বেশ কিছু অনুরোধ জমা পড়ে যাচ্ছে, বেশ কিছু অনুরোধের গল্প আছে যেগুলো আমি পড়তে সামর্থ্য হচ্ছি না আসলে লকডাউনের কারণে। বইয়ের সহজলভ্যতার কারণে এই ব্যাপারটা হচ্ছে। তবে খুব শীঘ্রই আপনাদের অনুরোধগুলো নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।